500 কোটি টাকার প্রজেক্ট। আপনারা শুধুমাত্র টাকাটা দেখতেছেন, কিন্তু আমরা দেখতেছি বাজার। Hey, dude, what are you doing here? Hey, bro, I have to go. Hey, I'm the job. Sniper laser? লুক 1,25,00,000 হোয়াট? ইম্পসিবল। এই দেখো তো, তোমার ফোনে বোধহয় ডিস্টার্ব হয়েছে। রিস্টার্ট দাও, রিস্টার্ট দিয়ে আবার স্ক্যান করো। আসলে তো এটা তো ওইবার পারে না। ও যেমন আছে ওকে তেমনই থাকতে দাও। আর আমি যা করছি সব বুঝে শুনেই করছি। সময় হোক, দেখবে ছেলেটা নিজেই আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এই তুই, হাউ ডিয়ার ইউ, তোর এত বড় কলিজার পাটা আমার অফিসে ঢুকে টেবিলের উপরে পা দিয়ে বসে আছিস। নাম নাম এই চুপ। একদম জিব্রা টাইনা সিরা ফালাম। এ তুই কল লগে চিল্লায় কথা কস? হ্যাঁ, আপনি ভাই, ভাই আমার এখানে আটকে দেখছেন কেন ভাই? আমার অপরাধটা কি ভাই? আমার চাইনা দেন না। সেম সেম মাগার ডিফারেন্ট। কয় মাস? বিরক্ত করছেন কেন? আমার হাত ছাড়েন। বিরক্ত করবো কেনা? হ্যাঁ, আপনি আমার লাগে লোন না, এর ভিতরে 1 লাখ লাগাইতেছেন, কষ্ট হবো না আপনার? আমার পঙ্কিরা যে কইটা লোন আপনার বাতাস বাতাস কিরাই লই আহি, ব্রেক চাপবো না, টেনশন করেন গেলা। প্লিজ ভাই, আমার হাতটা ছাড়েন, আমার কাজ আছে, আমাকে ডিস্টার্ব করেন না। বুঝলাম না, পতি মাহেরা তো বাপ থাকবো গেলা। ছাড়েন তো, ডিস্টার্ব করেন না। আরে কই ডিস্টার্ব করলাম? ও মাগা বাবা টোল পরে দিন। ভাই প্লিজ আমাকে যাইতে দেন, আমার হাতটা ছাড়েন। হাত তো চাললে কেমনে? উফ, ছাড়ুন তো। দেহে কই তোর যাওয়ার পারো, কই যাইবা? কই যায়? এই বরফ, কই যাও? আমি কইছিল কি ওমা ও ও ও ভাই, তুই কেন রে? আর কত বড় কইল যা তুই আমার চলে আবদি। ওমা মুখ খোল বেটা, মুখ দেখে কি না কই বেড়াইছস? ওই তুই কেন? মানুষ, কিন্তু তোর মতো না। তুই জানোস তবে এলাকার কেন তোরে আমি এই এলাকায় কি করতে পারি তুই জানোস? এই এলাকার মধ্যে কি হয় সেটা তুই জানোস, কিন্তু আজকে তোর লগে কি হইব সেটা আমি জানি। ওমা, তুই আমারে মুখ দেখে মারতাছস কেলা? পারলে মুখ খোল, তার নিজের পরিচয় দে। তোর মতো জানোয়ার রে শাস্তি দেওয়ার লাইগা আমি কখনো মুখ দেখানোর প্রয়োজন মনে করি না। তুই যেই রকিস চলে আপ দিছস, তুই জানোস আমি কেটা? তোর নিজের পরিচয়টা দেওয়ার আগে তুই মানুষ কিনা সেই পরিচয়টা আগে দে। তালি দিতাছস তুই, তালি আমি দিমু, তুই দে। ভাই আমি কি করছি ভাই? আমি তো কিছু করি নাই ভাই। যখন এই অসহায় মানুষটার লগে তুই অন্যায় করতেছিলি, অপরাধ করতেছিলি, তখন তোর কাছে মনে হয়েছে তুই খুব সাহসী মানুষ, কিন্তু এখন যখন তোর সামনে একজন শক্ত মানুষ দাঁড়ায় গেছে, তখন চান্দু তোমার আসল চেহারাটা বাইরে হয়ে গেছে না? ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। এই মাইয়ার লগে এমন করার আগে তোর ভাবা উচিত ছিল না?
একদম জানে মাইরা ফেলাম। চা ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আর এই জীবনে করুম না ভাই, আমার শয়তানে ধরছিল ভাই, আমি জানি না কিছু ভাই। ভাই আমার একটু বিবেক কাম করে না, আবেগ কাম করছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমি আর জীবনে করুম না, যে কাম ধরছি ভাই, উপকার করছম ভাই, আর কোনো করুম না ভাই। ও টিকারে টিপতিতে মানা করেন ভাই, ভাই তো নামাইতে করেন না, তিনি নামাইতে করেন ভাই, ভুল হয়ে গেছে ভাই। আমার কাছে মাপ চাওয়ার আগে যে মাইয়ার লগে অন্যায় করছস মাপ চা তার কাছে। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি কসম আমার, আমি সব করে মাইয়ার, আমি বইলে চোখে দেখবো, মায়ের চোখে দেখবো, আমার মাফ করে দেন বাবু, মাফ করে দেন ভাই, ভাই একটু কন্যা মাফ করে তো ভাই, ভাই কন্যা ভাই, আমি নাকে ঘর দিতেছি ভাই, নাকে ঘর দিই ভাই, নকে ঘর দেবে এই যে ভাই, আমি নকে ঘর দিতেছি যে ভাই, দিচ্ছি ভাই, আরেকবার দিব ভাই, আরেকবার দিচ্ছি ভাই। ভাই আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকে। ভাই বলে ডাকলেন, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই। আসলে আমগো এই শহরে ভালো মানুষের সমস্যা না, সমস্যা হইতেছে ভালো মানুষগুলা খারাপ মানুষের ভয়ে চুপ করে থাকে। যাই হোক, এই যে এই কার্ডটা রাখেন, ওখানে যদি কোনো বিপদ হয় আবার স্মরণ করে, আর বাচ্চাটার যত্ন নিয়ে। আচ্ছা ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, জি ম্যাডাম। এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো? আশেপাশের মানুষ গড়ে বোঝার চেষ্টা করতেছি ম্যাডাম। মানুষ কি আসলেই বোঝা যায়? তা জানি না, তো এই শহরটা খুব অদ্ভুত ম্যাডাম। মানুষ ইট পাথর দিয়া বাড়ি বানায়, সেই সাথে নিজের মনটারে ইট পাথর দিয়া বাইদা ফেলায়। সবাই নিজের প্রয়োজনটা বোঝে, নিজের সুবিধাটা বোঝে, কিন্তু পাশের মানুষের কষ্টটা বোঝার সময় কারো নাই। সবাই কি এমন? না, সবাই এরকম না, তবে ভালো মানুষের সংখ্যাটা কমে গেলে খারাপ মানুষগুলাই বেশি চোখে পড়ে ম্যাডাম। এই শহরের সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন? আপনার যতক্ষণ পর্যন্ত প্রয়োজন, মানুষ আপনারে ঠিক ততক্ষণ পর্যন্তই মনে রাখে, প্রয়োজন শেষ তো সম্পর্কও শেষ। তোমার সাথে কি এমন কিছু হয়েছে? হয়েছে ম্যাডাম, আর সেই জন্যই আমি একটা বিষয় শিখছি, মানুষ কাছে থাকলে যেরকম আপন হয় না, ঠিক তেমনি দূরে থাকলেও পর হয় না। তবে একটা কথা ম্যাডাম, আমি জানি এই বিয়াটা আপনার ইচ্ছার বিরুদ্ধে হইতেছে, আপনার হাতে এখনো সময় আছে। আপনার কাছে যদি মনে হয় যে এই বিয়াটা আপনি করতে চান না, দয়া করে আপনি আমার একটাবার বলবেন, আমি স্যারের কাছে যে কমু আমগো বিয়াটা যেন না হয়। কারণ কাউরে পাওয়ার জন্য জোর করে তার ইচ্ছাটারে মাইরা ফেলতে হয় না। তুমি এই বিয়েটা করতে চাও না? আমি তো বিয়াটা করতে চাই ম্যাডাম, কিন্তু আপনার ইচ্ছাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে একটা কথা ম্যাডাম, এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর না, কিন্তু সত্যিকারের মানুষটারে চিনতে আমরা অনেক সময় দেরি করে ফেলি। হ্যালো সাহেব, আমি প্রজেক্ট অফিস থেকে বের হয়েছি। তোমার তেল নেওয়া শেষ হলে এখানে চলে এসো, আমি সামনেই আছি। ওকে বাই। তুমি? চাচা, আমি একটা জিনিস বুঝলাম না, যে মানুষটার আমি মাটিতে নামাইলাম সেই মানুষটা আবার ওইখান থেকে উঠে দাঁড়াইতে চায় কেমনে? দাঁড়ান, উঠে দাঁড়ান, অসুবিধা নেই। স্বপ্ন দেখেন, ফ্যাক্টরি চালু করেন, ব্যবসা করেন, বাট চাচা একটা জিনিস মনে রাখেন,
আপনার ওই ফ্যাক্টরিটা কিন্তু দীর্ঘ 7 বছর বন্ধ ছিল, আবার যে হুট করে বন্ধ হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই চাচা। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আরে না না চাচা, আপনারা হুমকি দেবো কেন? আপনাকে জাস্ট একটা ব্যাপার আগাম খবর দিতে আসছি। শোনো, হাজি করিম খবর শুনে চলার লোক না, হাজি করিম নিজেই খবর তৈরি করে। গট ইট? চাচা আপনার ওই একই সমস্যা, লম্বা মানুষ তো, লম্বা মানুষের বুদ্ধি হাঁটুতে থাকে। আপনি যে আগের অবস্থানে নাই এটা আপনি বুঝেন না, আপনি মনে করেন আপনি আগের অবস্থানে আছেন চাচা। আর তোমার সমস্যা কি জানো? বলেন তো শুনি। সাথে 2-4টা চেলা চামুন্ডি নিয়ে ঘুরে তুমি নিজেকে বিশাল কিছু ভাবো। চাচা আরে ওইসব বাদ দেন তো, আমি কিন্তু আপনার ভালো চাই, আপনার ভালোর জন্যই আসছি আমি। আমার ভালো নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই নিশান। আছে আছে চাচা, কারণ আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন চাচা, ওই সিদ্ধান্তটা না আমার ভালো লাগে না। নিশান, আমার কোন সিদ্ধান্ত তোমার ভালো লাগবে কি লাগবে না সেই হিসাব কি আমার তোমাকে দিতে হবে? চাচা আপনি কোটি কোটি টাকার মালিক একজন ব্যবসায়ীকে রেখা সামান্য একজন গাড়ির ড্রাইভারের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? চাচা আপনার বুদ্ধি নিয়ে না আমার যথেষ্ট চিন্তা হয়। আমার মেয়ের জীবন নিয়ে না ভেবে তুমি তোমার নিজের জীবন সামলাও। যাই হোক চাচা, আমি আপনার সাথে আরেকটা কথা বলতে আসছি। আপনি যে জমিটা নিয়ে ওকে নোটিশ পাঠাইছেন, ওই জমিটা কিন্তু আপনাকে ফেরত দিব না। কেন নিশান, জমিটা কি তোমার বাবার? না, আমার বাপের না, আমার দাদার না, আমার না, বাট ওই জমিটা কিন্তু আমার দখলে। কান খুলে শুনে রাখো, দখল আর মালিকানা এক জিনিস না। চাচা ওই আদালতে কি হবে না হবে জানি না, বাট এই পুরা শহরে এই নিশান চৌধুরীর কথা ছাড়া অনেক কিছু হয় না চাচা। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই, আমি নিশান চৌধুরী যেটা চাই ওটা নিয়ে ছাড়ি। নিশান চৌধুরী, এই শহরে অনেকেই নিজেকে রাজা ভাবে, কিন্তু রাজা হওয়ার স্বপ্ন দেখা, রাজত্ব ধরে রাখা এক জিনিস না। চাচা আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন না চ্যালেঞ্জ জানাচ্ছেন? ক্লিয়ার করেন তো। হুম, হুমকি দিচ্ছি না, চ্যালেঞ্জও দিচ্ছি না। তো আমি শুধু তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, আমি এখনো হাজি করিম। মাইন্ড ইট। এই এই কোথায় যাচ্ছেন? বস বিজি আছেন। এই হাজি করিমের চামচা, এনে কি করস? হ্যাঁ, মাস্তানি করতে আসছস? তুই কি হাজি করিমের জমি ফেরত দিতে আইছস? ওই জমি আমার, পেপারস আমার, পাওয়ার আমার, তোর ওই জমি আমি ফেরত দিব না। তুই আমারটা ভালো ফিরতে পারবি না। নিশান, তোর নিশানা খুব দুর্বল। তোর শুধু একটা কথা বলা দরকার ছিল। কি? হ্যাঁ বলার দরকার ছিল তোর। তুই যদি আজকে হ্যাঁ বলতি, আজকের দিনটা তোর জন্য খুব একটা খারাপ হইতো না। এই আর না বললে? না বলার একটা দাম আছে।
আর সেই দাম দেওয়ার ক্ষমতা তোর নাই। তুই কি আমার হুমকি দিতেছস? নিশান, হ্যালো কে? আমার পরিচয় জানার সময় তোর এখনো হয় নাই। আজকে তোর গাড়ি ব্লাস্ট করলাম, দরকার পড়লে কালকে তোর বাড়ি পুরাইয়া সারখার করে দিব। 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে ওই জমির দলিল হাজী করিমের কাছে পৌঁছায় দিবি। আর যদি না দিই? নিশান, তুই শুধু আমার খুমাটা দেখছস, কিন্তু সে যে কি করতে পারে তোর এখনো কোনো আইডিয়া নাই। 1 ঘন্টার মধ্যে যদি হাজী করিম তার জমির দলিল পয়সা না পায়, কালকে সূর্য ওঠার আগে তোর বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যায়। Your time starts now. কেমতে? আমি তো মিলে বাড়ি পারতাছি না। আচ্ছা ছোট কিন্নি, তুমি আমার কও দিহি তুমি কেমতে রাজি হইলা? কি হয়েছে দুলা ভাই? তুমি এত সুন্দরী একটা মাইয়া, শিক্ষিত একটা মাইয়া, ঢাকা শহরে বড় হইছো, ঢাকা শহরে পড়ালেখা করছো, স্মার্ট একটা মাইয়া, তুমি কেমতে তুমি রাজি হইলা ওই ড্রাইভারের লগে বিয়া বহনের লেগে? ও দিয়ে আমারে আমি বুঝবার পারতাছি না ড্যাডির মাথায় কি চলতেছে। ডে বাই ডে হ্যার সিদ্ধান্তগুলো আরো অদ্ভুত হইতাছে। দেখ মানহা, সেম কোশ্চেন কিন্তু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। মানে কি বুঝে বাবা এই কাজটা করতেছে বলতো, একটা ড্রাইভারের সাথে? কেন? তোমরা দুজন আসলে সাহেবকে যেভাবে দেখছো, আমি এখন আর সেভাবে দেখতে পাচ্ছি না। বাহ, তাহলে তুমি নতুন কি দেখবার পারছো ওর ভিতরে? জানি না, কিন্তু একটা কথা সত্যি, সাহেব রহস্যময়। রহস্যময়? হ্যাঁ, একটা সাধারণ ড্রাইভারের জীবনযাপন কখনোই এতটা অসাধারণ হতে পারে না। বুঝবার পারতাছি না, মানে কি? আমি জানি না আসলে সাহেবকে, ও কেন এখানে আসছে, কিন্তু যতবারই ওকে আমি বুঝতে গিয়েছি ততবারই আমি অবাক হয়েছি। ও আসলে আমার ধারণার থেকে অনেক বড় কিছু। এর লেগে তোমার বিয়া করতে হইব? দুলা ভাই, আমি তো সেটা বলিনি। তুমি যত কিছুই কও ছোট কিনবি, তোমার বাপের সিদ্ধান্ত, মানে ড্যাডির সিদ্ধান্ত আমি কোনোভাবেই মানবার পারতাছি না। একটা ড্রাইভার রে জামাই বানাইবো আর তুমি খিচখায় বলে থাকবা? আমি চুপ করে আছি বলে যে সবকিছু মেনে নিয়েছি এমনটা নয় দুলা ভাই। মানহা, তাহলে তুই কেন বাবার মুখের উপর না করে দিচ্ছিস না? কারণ সব সিদ্ধান্ত বাবাদের মুখের উপরে জানাতে হয় না, এটা জানো না তুমি? অ্যাকচুয়ালি ড্যাডি, এই রকি, একদম চুপ। সব শুনেছি আমি, সব। তানহার মা, তোমার বড় মেয়ে আর তার জামাইকে বলে দাও যে মানহা আমার মেয়ে, ওর ভালো মন্দ ভবিষ্যৎ সবকিছু দেখার দায়িত্ব বাবা হিসাবে আমার। হ্যাঁ, তোমরা ওকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারো, মতামত দিতে পারো, বাট আমার মেয়ের জীবন নিয়ে আমাকে শেখাতে এসো না, শেখানোর কোনো দরকার নেই। তোমরা এসছো বিদেশ থেকে আমাদের সাথে সময় কাটাতে, সেটা করো। সাহেবকে নিয়ে তোমাদের যদি কোনো ধরনের কোনো সন্দেহ থেকে থাকে, সেটা একেবারেই তোমাদের ব্যক্তিগত বিষয়। আর আমার বিষয় হচ্ছে আমি সাহেবকে পছন্দ করি, সাহেব ভালো ছেলে, সো মানহাকে আমি সাহেবের সাথে বিয়ে দেব। কিন্তু বাবা তোমার সিদ্ধান্ত। এই তানহা, আমি তোমার বাবা হাজী করিম, আমি সিদ্ধান্ত নিয়েছি। ড্যাডি আপনি বেয়াদবি নিয়েন না, একটা ড্রাইভারের লেগে আপনার এত বিশ্বাস? রকি, মানুষের পরিচয় তার গাড়ির স্টিয়ারিং এ নয়, তার চরিত্রে। আর সাহেব সম্পর্কে
তার চরিত্র যতটুকু জানা দরকার আমি ঠিক ততটুকু জেনেই মানহার সাথে সাহেবের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ও হ্যাঁ, আর একটা কথা, আজকে তোমরা সাহেবকে ড্রাইভার বলে তুচ্ছ তাচ্ছিল্য করছো। একদিন তোমাদের এই ভুল ভাঙবে, কিন্তু তখন অনুতাপ করেও কোনো লাভ হবে না। বেটা রকি, inner engineering is important for you, my date. আচ্ছা, তোরা তো সেই ছোটবেলা থেকেই জানিস যে তোর বাবা কোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে এক চুলোর সে নড়চড় হয় না। তাহলে তোরা কেন এই ব্যাপারটা নিয়ে এভাবে আলোচনা করতে গেলি? একটাবার আমার সাথে কথা বলতে পারতি। আচ্ছা যাই হোক, বাবা রকি, তুমি তোমার শ্বশুর আব্বার কথায় আবার মন খারাপ করো না। তুমি তো জানোই লোকটা একটু এরকমই। একটা সময় মনে করতাম ভালো মানুষ হইলে, কারো ক্ষতি না করলে, নিজের মতো সোজা পথে চললে সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু না, এই দুনিয়া ভালো মানুষরে ভালো থাকতে দেয় না। এই দুনিয়ার মানুষ দুর্বল মানুষ দেখলে তারা সাইপা ধরে, চুপ থাকলে মাথায় উঠা বসে। সরল মানুষ দেখলেই মানুষ ভাবে এই মানুষটারে ঠকানো খুব সহজ। কিন্তু একটা কথা আজকে বুঝা গেছে, যদি বাঁচতে হয় লড়াই কইরাই বাঁচতে হইব, যদি টিক্কা থাকতে হয় লড়াই কইরাই টিক্কা থাকতে হইব। কারণ এই দুনিয়ায় কেউ কাউরে জায়গা কইরা দেয় না, নিজের জায়গাটা নিজেরই শক্তি দিয়া বানায়া নিতে হয়। এতদিন আমি ভাবতাম অন্যায়ের জবাব চুপ থাইকা দেওয়া যায়, কিন্তু আজ থেকে আমার শান্তি আর কেউ কাইরা নিতে পারবো না। আজকে কিন্তু বাসায় মিষ্টি বন্যা বয়া দেব। সেটা তো দেখতেই পাচ্ছি। বলেছে মিষ্টি আনতে, তোমরা পুরো মিষ্টির দোকান সব প্রায় তুলে এনেছো। সাহেব স্যারের লাগে বাজারে গেলে ছোট করে কিছু কেনা যায় না। স্যারকে বলছিলাম 1 কেজি মিষ্টি নে, স্যার বলে কি 1 কেজি মিষ্টি খাবি না গন্ধ শুকবি। কিন্তু এত মিষ্টি কেন? ম্যাডাম, আজকে একটা বিশেষ দিন। বিশেষ দিন? আজকে কি বাবা? আরে কিছুই না মা, আজকে আমরা একটা প্রজেক্ট দেখতে যাচ্ছি, তাই ভাবলাম যে প্রজেক্ট দেখতে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করি। কি ভালো করেছি না? আমি তো কিছুই বুঝলাম না। মানুষ আগে প্রজেক্ট দেখতে যায়, প্রজেক্ট দেখে ফাইনাল করে, তারপর বাসায় মিষ্টি নিয়ে আসে। তুমি তো আগেই মিষ্টি এনে ঘর ভরিয়ে ফেলেছো। এই জন্য তো স্যার বড় মনের মানুষ। কেন রে পাত্র? কারণ বড় মানুষ আগে থেকেই জানে সাকসেসটা তাদের হাতেই। তাই পাতলো, বড় মানুষের দোহাই দিয়া নিচে আবার বেশি বড় সাজিস না। স্যার, আমি মানুষটা ছোট হইলো, কিন্তু মিষ্টির ব্যাপারে আমার স্বপ্নটা অনেক বড়। কি ব্যাপার, এত মিষ্টি কি উপলক্ষে? ম্যাডাম, আমরা যে প্রজেক্টটা করতে যেতেছি সেটাতে তো আমরা সাকসেস হবো, সেটার আগাম আনন্দ করতেছি। আগাম আনন্দ মানে? হ্যাঁ, ভেরি সিম্পল। আমার কাছে মনে হয়েছে যে প্রজেক্টটা ভালো হবে এবং আমার বিশ্বাস এই প্রজেক্টটা আমরা পাবই। ওই বিশ্বাস থেকে একটু মিষ্টি আনা কি ভালো করেছিল? বাবা, বিশ্বাস আর আত্মবিশ্বাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মামনি, আমি দুটো নিয়েই বসে আছি। এই তানহা, রকি কোথায় মা? রকি ও তো বাসায় ছিল বাবা, কোথায় যে গেল? না না না, ডাকতে হবে না, ইটস ওকে। তো মামনি, লেটস মুভ। সাহেব চলো, আমাদের কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছে। বাবা, কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে তোমার? বাবা কি? কি হয়েছে? বাবা, হ্যাঁ? স্যার, এনি প্রবলেম বাবা? খারাপ লাগছে? অ্যাম্বুলেন্স ডাকবো? না না না, কেমন আছে তোমার? আরে না, কিচ্ছু হয়নি আমার। দেখি মা, একটু পানি খাও না। বাবা একটু পানিটা খাও। আচ্ছা সাহেব, একটা অ্যাম্বুলেন্স ডাকো না। তানহা মা, বাবা।
বললাম তো অ্যাম্বুলেন্স লাগবে না, আমি ভালো আছি। তুমি আজকে কোথাও যাবে না। আমি না এত বছর ধরে তোমার সংসার করছি, তোমার চেহারা দেখলে আমি বুঝতে পারি কখন তুমি ভালো থাকো আর কখন তুমি ভালো থাকার অভিনয় করো। সো আজকে তুমি কোথাও যেতে পারবে না। তোমার প্রজেক্ট যদি এত ইম্পর্ট্যান্ট হয়ে থাকে তাহলে মানহা যাবে আর সাহেব যাবে। স্যার, আপনি আমার উপর ভরসা করতে পারেন স্যার। হ্যাঁ, তোমার উপরে আমার সেই ভরসা আছে সাহেব। মানহা, তাহলে তুমি যাও সাহেবকে নিয়ে। বেস্ট অফ লাক মা। বাবার কিছু হয়নি বললাম তো, আমি ফাইন, একদম ঠিক আছে। যাও মা প্লিজ। বাবা টেক কেয়ার। ঠিক আছে, যাও যাও, কিচ্ছু হয়নি আমার। কি ব্যাপার, তোমরা এরকম টেন্সড হয়ে আছো কেন? বললাম তো আমার কিছু হয়নি। চলো রুমে চলো। চলো চলো, আর ধরতে হবে না, বললাম তো কিছু হয়নি। প্লিজ আসো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অনেক বড় ভুল করে ফেলেছি, আমার মাফ করে দেন। আপনার জামাটা নষ্ট হয়ে গেল গো ভাই। আগে তোমার একটা কথা ঠিক করতে হইব। কি কথা ভাই? তুমি আমার দোস্ত পেয়ে ডাকো। আচ্ছা দোস্ত। আরে দোস্ত, তুমি এত ভয় পাইতেছো কি লিগা? আরে আমার শার্টের মধ্যে সামান্য কফির দাগই তো পড়ছে, ভূমিকম্প তো আর হয় নাই। সেই জন্য কি তোমার মুখের থেকে হাসিটা তুমি সরাই ফেলাইবা? শোনো, জীবনে যত কিছু হোক না কি লিগা, মুখের থেকে কোনো সময় হাসি সরাইবা না, বুঝছো? তোমার হাসির দাম হইতাছে কোটি টাকা, কোটি টাকার জিনিস হারাইতে নাই। তুমি সত্যি রাগ করে নেই তো দোস্ত? আরে তুমি আমার দোস্ত কইছো না, দোস্ত কি দোস্ত লগে রাগ করতে পারে নাকি? আমি একদম রাগ করি নাই। অঙ্কেলে যাই। কি ম্যাডাম? ওকে, না কিছু না। তাহলে আমার দিকে এভাবে তাকায় আছে যে? তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এতদিন তোমাকে নিয়ে আমার যে ধারণাগুলো ছিল সবগুলোই হয়তো ভুল। একটা বাচ্চার মুখের হাসির জন্য যে নিজের জামা নষ্ট হয়ে যাওয়ার কথা ভুলে যেতে পারে, এমন মানুষ আমি খুব কমই দেখেছি। ম্যাডাম, আসলে ভালো মানুষ হওয়ার জন্য বেশি কিছু করতে হয় না, শুধু কারো মুখের হাসিটা নষ্ট না করে দিলেই হলে। চলেন ম্যাডাম। বন্ধু, আমি বাংলাদেশে কি আশা লয়েছি তুই জানোস? জানি তুই কি আশা নিয়ে আসছিস সেটা আমি জানি। কি ক? তোর শ্বশুরের যে কোটি কোটি টাকা সম্পদ আছে, এগুলো আস্তে ধীরে তুই তোর করে নিতে চাস, রাইট? তোর তোর কোনো কিছু লুকায় লাভ নাই, তুই ঠিকই ধরছস। কিন্তু সমস্যা কি জানোস? জানি। হাজি গরিব। তাইলে কে? ওই সাহেব। আমি বিদেশ থেকে আসার পর আমি দেখতেছি আমার শ্বশুরের ডাইনে সাহেব, বামে সাহেব, বিজনেস মিটিংয়ে সাহেব, প্রত্যেকটা প্রজেক্টে সাহেব, ইভেন ঘরের, বুঝছস না, ঘরের সব সিদ্ধান্ত ওই সাহেব লয়। এখন কি হাজি করিম সাহেব আর মাইয়ার জামাই বানাইতেছ ড্রাইভার রে। আমি জামাই হয়ে খাম্বার মতো খারাই থাকি, আর ওই ড্রাইভার হয়ে গেছে ঘরের পোলা। এই, তুই ওরে কি এখনো একজন সাধারণ ড্রাইভার ভাবতেছস? মানে বুঝছ না? একজন সাধারণ ড্রাইভারে কি একজন কোটিপতি এত বিশ্বাস করতে পারে? আমি ওরে নিয়ে রিসার্চ করছি, ওই কোনো সাধারণ মানুষ না। ওই যদি সাধারণ হইতো ওরা এত বিশ্বাস করতো না। তাহলে উই ক্যাঠা, এটাই তো বাড়ি করতে হবে। তোর কি লাগবে? লোক, টাকা, পয়সা, পাওয়ার সব আছে আমার, শুধু একটা জিনিস নাই। কি নাই? হাজি করিম যাওয়ার পর্যন্ত রাস্তা। আগে রাস্তাটা কিন্তু খোলা ছিল, বাট এখন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে সাহেব। ওর আসল পরিচয় বের করতে না পারলে হাজি করিম পর্যন্ত পৌঁছানো যাবে না। এখন আমার কি করতে হইব? বন্ধুর মতো থাকবি। ধরুন ঘরের জামাই হিসেবে তোর যে সুবিধাটা আছে, ওই সুবিধাটা আমি চাই। যাই রাখাস। বাড়ির ভিতর কি হয়, সাহেব কোথায় যায়, কার সাথে বসে, কোথায় কি করে, সমস্ত ইনফরমেশন তুই আমাকে দিবি।
এই ইনফরমেশনগুলো আমি চাই। বললাম সাহেবের আসল পরিচয় আর আবার তোর যা দরকার ঠিক সময় মতো পেয়ে যাবি। আজ থেকে আমরা একসাথে খেলবো। তুই খেলবি আমার সাথে? ওকে। তুই ভাবতেছিস খেলাটা তোর, অথচ তুই নিজেই জানিস না তুই সামান্য একটা দাবার চাল। মাঝে মাঝেই তোমাকে এভাবে একা একা দাঁড়িয়ে থাকতে রুখি। মন খারাপ? না ম্যাডাম, আমি একদম ঠিক আছি। কোনো সমস্যা সাহেব? সব সমস্যা কি ম্যাডাম আর সবার লোকে কওয়া যায়? আচ্ছা ম্যাডাম, আপনার একটা কথা জিজ্ঞেস করি। করো। ধরেন কোনো একদিন আপনার চোখের সামনে এরকম একটা সত্যি আসলো যেটার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না, এমন একটা সত্য যেটা শোনার পর আপনার কাছে মনে হইব এটা কোনোদিন হইতেই পারে না, সেদিন আপনি কি করবেন? আমি কি করব? আমি কি করব সেটা সত্যটা কি তার উপর নির্ভর করবে। এমন একজন মানুষকে নিয়া যারা আপনি সেই ছোট্টবেলা থেকে একরকম মানুষ হিসেবে চিনছেন, যারা মনে করছেন সে খুব ভালো মানুষ, যারা অনেক বিশ্বাস করছেন, তারপর হঠাৎ করে আপনি সত্যটা জানলেন সে আসলে ততটা ভালো মানুষ ছিল না যতটা ভালো সে আপনারা দেখাইছে। তুমি কি বলতে চাচ্ছ? আমি কিছু বলতে চাই না ম্যাডাম। তাহলে এইসব প্রশ্ন করছো কেন? কারণ মানুষ সত্য জানার পর যতটা কষ্ট পায় তার চেয়েও বেশি কষ্ট পায় তখন যখন সে জানতে পারে যেই মানুষটার উপর সে এত বিশ্বাস করছে, এত ভরসা করছে, সেই মানুষটাই তার সত্যটা জানতে দেয়নি। সাহেব, তুমি কি আমার পরিবারের কাউকে নিয়ে কিছু বলতে চাচ্ছ? কিছু কিছু সত্য আছে ম্যাডাম যেগুলো বলে দিতে নাই, সময় হলে সেই সব সত্যগুলো নিজেই মানুষের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করে এসব কথা কেন বললো? কার কথা বলছিল? আর কোন সত্যটা আমি এখনো জানি না। আমি কিছুই বুঝতে পারছি না। আমরা 1.5 দিনের সফর দিয়ে আইলাম হইতেছে বাংলাদেশে এই গরমের ভিতরে। আইছি হ্যাঁ তোমার বাপ মারে সারপ্রাইজ দেওয়ার লিগা, এত এনে নিজের সারপ্রাইজ হয়ে গেছি। তোমার বাপ মায় তুমি 2 টাকা ড্রাইভার আর চড়া চড়া কিচ্ছু বোঝো না। আস্তে কথা বলো, তুমি কি পাগল? সবাই তো শুনে ফেলবে। তখন লোক আমার কি, আমি কি মিছা কইতাছি? সব তো হাঁচা কইতাছি। আমি মানতাছি ওই পড়ায় 2 টাকা আমি সাহায্য করছে, বাকির লেগে আমি কিছু করিনি। আমার না এখন একটা জিনিস খুব ভয় লাগতেছে। কি? একটা সময় দেখবা তোমার বাপের যে সয় সম্পদ আছে সব ওই পলার হাতে, আর আমরা দাঁড়ায় আঙ্গুল চুষবো। আরে না না, বাবা তো এমন কিছুই বলেনি। শুনো, মাইন্সের সব থেকে বড় বইটা আছে মাইন্সের চোখ। তোমার বাপের চোখের বিটটা আমি এটা দেখছি, আর সব কথা মুখে কয় না, বুঝে লইতে হয়। আর তুমি আইছো খেলা এই গরমের ভিতরে বাংলাদেশ আইছো খেলা, তোমার বাপের সম্পত্তি একটা অংশ পাওয়ানোর লেগে তো বুঝবে না। আর আমি একটা ফিউচার আছে না, তোমার বাপের যা আছে অর্ধেক তুমি পেবো, অর্ধেক তোমার বোনে পেবো। কিন্তু তোমার বাপের কাছে যা দেখতেছি ওই ইচ্ছারে তোমার আর ঝামেলা তার থেকে বেশি কিছু। সময় থাকতে বুঝালাও নিজে হিস্সা, বুঝো নাই? পরে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবো গা। এই তোমার বড় মেয়ে কি ভেবেছে? কি ভেবেছে তোমার বড় মেয়ে? আমি মারা গেছি, আমি হাজি করিম এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকা সত্য তোমার মেয়ে আর মেয়ের জামাই আমার সম্পত্তি নিয়ে কথা বলে, সম্পত্তির ভাগ চাই। এই হুট করে বিদেশ থেকে কেন এসছে আমি বুঝিনি আমি সাহেবের সাথে ওদের জেলাসি কিসের এত জেলাসি? সাহেব গরিব হতে পারে কিন্তু তোমার বড় মেয়ের জামাইয়ের মতো লোভী না। তোমার বড় মেয়ের জামাই একটা লোভী রাস্কেল। এই হাজি করিম কোনোদিন তার মেয়েকে ওই রাস্কেলের সাথে বিয়ে দিত না। শুধু তোমার মেয়ে পছন্দ করেছে বিধায় আমি ওদের সম্পর্ক মেনে নিয়েছি, নইলে সমাজ আমার নাক কাটা যেত। এই তোমার বড় মেয়েকে ভালো করে বুঝাও, আমি যদি একবার বিগড়ে যাই তাহলে তার পরিণাম কি হবে
সেটা তুমি ভালো করেই বোঝো। বোঝা তোমার মেয়েকে। স্যার আমাকে ডেকেছিলেন? আপনাকে ডেকেছিলাম। ওই দিন তোমার বাবার সাথে আমি একটু লাউড শাউট করেছিলাম বিধায় তুমি তোমার আরেক বাবাকে আনছো আমাকে সাহায্য করার জন্য, তাই না? তুমি কি জানো না প্রয়োজনে আমি কতটা কঠিন, কঠোর, কতটা জঘন্য হতে পারি? জানো না? স্যার আমি তো তাকে কিছু বলিনি, আমি তো জানি না। চুপ, একদম চুপ। তোর বাবার মতো নাটক করিস? তোর বাবা যেই নাটকটা ওই দিন করছে, আমার কোনো দোষ ছিল না। একটা রাস্তার লোক আইসা কাঞ্চন চৌধুরীকে ধাক্কা মারবে আর সে কিছু বলবে না, এদিকে আমার অপরাধ ছিল। সেই জন্য তুই তোর বাবাকে আনছিস। কি দেখে আনছিস রে? তোর এই রাঙ্গা চামড়া, এই রাঙ্গা চামড়ার ঝলক দেখাইয়া ওই মাস্তান বাবাকে আনছিলি আমাকে সাহায্য করবে বইলা। আজকে আমি তোকে খেলা দেখাবো। সো লং টাইম আমার অফিসে জব করিস, বাট আমার আসল রূপটা দেখিস নি। আজকে দেখবি, এখন দেখবি। চল। বাবা, হ্যাঁ? মা, কি হয়েছে? তোমরা টেলিভিশন দেখেছো? কেন হঠাৎ টেলিভিশন দেখার প্রসঙ্গ আসলো কেন? আহা, দেখেছো কিনা বলো। না তো।